আমরা লেকচার 29 শুরু করব। আর লেকচার 29 এর যে টপিকটা সেটা হচ্ছে আমরা এবারে আস্তে আস্তে আইডিয়াল সলিউশন অ্যাপ্রোচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করব এবং ধীরে ধীরে আমরা নন আইডিয়ালিটির দিকে যাব। আর তখন আমরা দেখব কিভাবে ফেজ ডায়াগ্রামটা চেঞ্জ হয়। আমরা আইডিয়াল সলিউশন অ্যাপ্রোচে যেটা দেখেছি, একটা বাইনারি সিস্টেমে আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম পেয়েছি। সেটা আমরা গ্রাফিক্যালি দেখেছি কিভাবে হয়, আবার সেটা ক্যালকুলেট করার জন্য ইকুয়েশনস ডেভেলপ করেছিলাম এবং সেই ইকুয়েশন দুটো সলভ করলে কিন্তু আমরা আইসোমরফাস পাবো। তা কিন্তু আমরা যখনই কোনো সলিউশন বানাই, কিংবা সলিড সলিউশন কিংবা লিকুইড সলিউশন, এরকম নয় যে সেটার কোনো হিট এফেক্ট থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি টেম্পারেচারটা টেম্পারেচার কখনো কমে যায় কিংবা টেম্পারেচার বেড়ে যায় সলিউশন বানানোর সময়। মানে আনমিক্সড থেকে মিক্সে গেলে আমার ওই টেম্পারেচার এফেক্টটা থাকে। সেই টেম্পারেচার এফেক্টটা কেন আসে? আসলে হিট এফেক্ট থেকে আসে। কোনো একটা সলিউশন যখন বানানো হয় সেটা একদিকে এক্সোথার্মিক হতে পারে, আবার অন্যদিকে এন্ডোথার্মিকও হতে পারে। ঠিক আছে? তা সেই জন্য আমাদের যে অ্যাপ্রোচটা সেটা আইডিয়াল হয় না, সেখানে কিছু একটা নন আইডিয়ালিটি থেকে যায়, তাই জন্য ওই হিট এফেক্টটা আসে। তাই জন্য আমাদের নন আইডিয়াল ট্রিটমেন্টটা করতে হবে। এবং তাই জন্য আজকের টপিকটা আমরা যেটা বেছেছি সেটা হচ্ছে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। এবং আমরা যখন নন আইডিয়াল সিচুয়েশন হ্যান্ডেল করব তখন আমরা কোয়াসি কেমিক্যাল অ্যাপ্রোচ ধরব, এবং কোয়াসি কেমিক্যাল অ্যাপ্রোচ ফর সলিউশন এবং ইটস ইনফ্লুয়েন্স অন ফেজ ডায়াগ্রাম, এইটা হচ্ছে আজকের টপিক। আর এই টপিকটা বেশ কয়েকটা লেকচার ধরে আমরা বোঝার চেষ্টা করব। তো এবারে দেখা যাক যে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি বলতে কী বোঝাচ্ছে। তা আমরা যখন আইডিয়াল সলিউশন বানাতে চেষ্টা করেছি তখন কি কি ধরেছি? আমরা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি কি হয়েছে? একটা হচ্ছে ডেফিনেটলি del H mix equal to 0, del V mix equal to 0। এইটা হচ্ছে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা এই দুটো আমাদের বলছে। আরেকটা জিনিস হচ্ছে আমরা del S মিক্সটাকে সবসময় আমরা কনফিগারেশন এন্ট্রপি ধরছি, মাইনাস আর XA ln XA প্লাস XB ln XB। ওকে, আর আইডিয়াল সলিউশন যখনই বানাচ্ছি ডেফিনেটলি আমরা বাইনারি সিস্টেমেই থাকছি। আর বাইনারি সিস্টেমে থাকার জন্য আমাদের যে কনসিডারেশনগুলো নিতে হয়েছিল সেটা হচ্ছে এ আর বি এবং এলিমেন্টস, তারপর হচ্ছে অ্যাটমস, নাম্বার অফ অ্যাটমস আমরা নিয়েছিলাম এন এর ক্ষেত্রে NA NB, এবং এই দুটো যোগ করলে আমরা পাই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটমস, এবং সেইটা এবং তার মানে আমরা 1 মোল সলিউশন বানাচ্ছি। আমরা হচ্ছে 1 মোল সলিউশন আমরা বানাতে চেষ্টা করছি। এবং যদি মোল ফ্র্যাকশন দেখি সেটা হচ্ছে XA এবং XB, এবং আমরা দেখেছি এই দুটো অ্যাড করলে 1 হচ্ছে। প্রেশারটাকে আমরা কন্ডিশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশন, একটা হচ্ছে ডেফিনেটলি টেম্পারেচার ইকুইলিব্রিয়াম, এটা ফিক্স রাখা হচ্ছে। প্রেশার এটাও ফিক্সড, কিন্তু এখানে আমি 1 অ্যাটমসফিয়ার নিয়ে নিচ্ছি। ওকে, সেটা সবসময় আমরা 1 অ্যাটমসফিয়ার রাখবো। তার কারণ হচ্ছে আমাদের যে নর্মাল মেটালার্জিক্যাল প্রসেসগুলো সেগুলো কিন্তু কনস্ট্যান্ট প্রেশারই এবং জেনারেলি অ্যাটমসফিয়ারিক প্রেশারই করা হয়। আর এই টেম্পারেচারটা ফিক্স মানে হচ্ছে আমি বিভিন্ন টেম্পারেচারে নিতে পারি, কিন্তু যখন আমরা ফ্রি এনার্জি ট্রিটমেন্টটা করব তখন কিন্তু টেম্পারেচারটাকেও ফিক্স রেখে দেব। ফলে আমার কি হচ্ছে, থার্মাল ইকুইলিব্রিয়াম রয়েছে, প্রেশার ইকুইলিব্রিয়াম রয়েছে, আর আরেকটা ইকুইলিব্রিয়াম সেটা আসবে, এটা থার্মাল
as well as mechanical ইকুইলিব্রিয়াম দুটোই আমরা নিয়ে নিচ্ছি। আর এটা আমরা ডেভেলপ করছি আরেকটা ইকুইলিব্রিয়াম যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পোজিশনাল ইকুইলিব্রিয়াম। সেটা করার জন্য আমরা বেশ কিছু ট্রিটমেন্ট করেছি। সেটা হচ্ছে প্রথমে নিচ্ছি আনমিক্সড কন্ডিশনে আমাদের আনমিক্সড কন্ডিশনে G1 হচ্ছে XA GA নট XB GB নট, আর মিক্স কন্ডিশনে হচ্ছে G2 XA G1 প্লাস del G mix equal to G1 plus del H mix minus T del S mix, এবং এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে where del H mix equal to 0, এখানে আমরা এক্সপ্যান্ড করলে পাই হচ্ছে G2 equal to XA GA নট। আমি পুরো এক্সপ্রেশনটা লিখি, ফাইন। এইটা আমরা সলিউশনের ফ্রি এনার্জিটা, ফাইন। এই সলিউশনের ফ্রি এনার্জি এটাই আমার যদি সলিড লিকুইড হয় এটাকে আমি সলিড লিকুইড ধরে করতে পারি, কিংবা যদি দুটো ফেজ হয় ফেজ 1 ফেজ 2, ফাইন, এরকম করে আমরা লিখতে পারি। ওকে, তা এই ইকুয়েশনটা থেকে আমরা যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা পাই কম্পোজিশনাল ইকুইলিব্রিয়াম, সেটা হচ্ছে GA bar in phase 1 should be equal to GA bar in phase 2 আবার GB bar phase 1 equal to GB bar phase 2, ওকে। এবং G এর জেনারেল এক্সপ্রেশন, GA বারের জেনারেল এক্সপ্রেশনটা হচ্ছে G2 প্লাস XB ডাউ G2 del XA, এটা আমরা দেখেছি। আবার GB বারটা হচ্ছে G2 প্লাস XA, ফাইন। এটা আমরা গত ক্লাসেই আমরা গত কয়েকটা ক্লাস ধরেই এই কনসেপ্টটা নিয়ে কিন্তু আমরা ফেজ ইকুইলিব্রিয়াটা ড্র করেছিলাম। এই দুটো এক্সপ্রেশন কিন্তু আমাদের ফেজ ইকুইলিব্রিয়া বোঝায়। ফেজ ইকুইলিব্রিয়া বোঝায় আমরা কোন দুটো কম্পোজিশন ইকুইলিব্রিয়ামে থাকবে সেটা আমরা বুঝতে পারি, এবং তাই জন্য আমরা টু ফেজ জোনে ইকুইলিব্রিয়ামটাকে ডিরাইভ করেছিলাম, তাই তো। তা এইটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে রয়েছে, কিন্তু আমরা এখানে একটা মস্ত বড় অ্যাজাম্পশন নিয়েছি, সেটা হচ্ছে দিস, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি দেখা যায় না। তার কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি কিন্তু রিয়াকশন কিন্তু আমাদের যখনই আর কি সলিউশন ফর্ম করা হয় দুটো এলিমেন্টকে নিয়ে কিংবা দুটো স্পিসিসকে নিয়ে, তখন কিন্তু সেটা আইদার হিট দেয় কিংবা হিট নেয়, এন্ডোথার্মিক কিংবা এক্সোথার্মিক হয়। তা যেমন এক্সোথার্মিক এন্ডোথার্মিকের ক্লাসিক যে এক্সাম্পল সেটা রয়েছে, সেটা বাড়িতেও এক্সপেরিমেন্ট করা যেতে পারে। সেটা হচ্ছে আমি পটাশিয়াম ক্লোরাইড যদি সল্ট নিই, সেটা যদি আমি জলে মেশাই, ওকে, সেটা মেশালে দেখা যাবে যে, আর যদি হিউমিড অ্যাটমসফিয়ারে যদি আমি ওই এক্সপেরিমেন্টটা করি আর বোরোসিল গ্লাসে যদি রাখি, তাহলে আমি দেখব একটা ক্লিয়ার সলিউশন তৈরি হয়, এবং সেই সঙ্গে চারপাশে একটা জলীয় বাষ্প মানে ময়েশ্চার কনডেন্স করে, ঠিক আছে, ড্রপলেট কনডেন্স করে তার, এবং ওটা শরীরে হাত দিলে মানে গ্লাসটার দেওয়ালে যদি হাত দেওয়া যায় দেখা যাবে যে
ওটা বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই তো? সেটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন একটা হচ্ছে। আবার ওদিকে যখন এটা কিন্তু একটা পারফেক্ট সলিউশন কিন্তু, ঠিক আছে? আর যদি ওদিকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যে ট্যাবলেট টাইপের সলিড হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি জলে মেশাই এবং সেখানে দেখব আমি যদি ওই বিকারটা গায়ে যদি হাত দিয়ে দেখব কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে এবং তাই জন্য একটু কেয়ারফুল থাকতে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন বানানোর সময়, যেন হাত পাতে ছ্যাঁকা না লেগে যায়, তাই তো? সেটাও কিন্তু একটা এক্সোথার্মিক রিয়াকশান দিচ্ছে, মানে হিট ইভলভ করছে, তাই তো? তো এইগুলোর জন্য এইটার জন্য কিন্তু তার মানে এটা বোঝাচ্ছে যে আমরা যখনই মেশাচ্ছি তখনই কিন্তু ওই এলিমেন্টগুলোর অ্যাটমগুলো কিন্তু রিয়্যাক্ট করছে এবং সেই রিয়াকশানটা আমরা যখন একটা অ্যাটমিস্টিক সিচুয়েশনে দেখি তখন তার রিয়াকশান করার মানে হচ্ছে মানে তারা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করছে। এই ইন্টারঅ্যাকশন কথাটা খুব জরুরি। এই ইন্টারঅ্যাকশন এখানে কি ছিল? ইন্টারঅ্যাকশন ছিল হচ্ছে নীল, তাই তো? আমরা সেটাই ধরে নিয়েছিলাম, কিন্তু যখন আমরা সলিউশন বানাবো সেই অ্যাটমগুলো কিন্তু কিংবা মলিকিউলগুলো কিন্তু ইন্টারঅ্যাক্ট করবে নিজেদের মধ্যে এবং সেই ইন্টারঅ্যাকশনটাই কিন্তু আমাদের হিট এফেক্টটা দিচ্ছে। এই ইন্টারঅ্যাকশনটা বোঝার জন্যই বেশ কিছু আমাদের আইডিয়েশন আনতে হবে, তাই তো? সেই ইন্টারঅ্যাকশনটা আমরা যদি বুঝতে পারি, সেটাকে যদি আমরা এক্সপ্রেস করতে পারি, তখন দেখব এই যে ফ্রি এনার্জি এক্সপ্রেশনটা আমরা লিখেছি, এই যে ফ্রি এনার্জি এক্সপ্রেশনটা লিখেছি, এই এক্সপ্রেশনটাও কিন্তু চেঞ্জ হবে, সেখানে আরও কিছু টার্ম অ্যাড হয়ে যাবে এবং দেখব সেইটার জন্য আবার সেটার জন্য কিন্তু ফেজ ডায়াগ্রামটাও ইনফ্লুয়েসড হয়ে যাবে। আমরা সেটাই বোঝার চেষ্টা করব, কারণ আমরা আস্তে আস্তে আইডিয়ালিটি থেকে বেরিয়ে আসব। তার মানে আমরা উই উইল গো টু নাও উই আওয়ার চিফ ইন্টারেস্ট, মানে প্রধান উদ্দেশ্য হবে গো অ্যাওয়ে ফ্রম আইডিয়ালিটি এবং নিয়ারিং প্র্যাকটিক্যাল সলিউশন ফরমেশন। এটা আমরা দেখার চেষ্টা করব, তাই তো? তো এইবারে সেইটা দেখার জন্য অনেক রকমভাবে করা যেতে পারে, কিন্তু একটা পার্টিকুলার অ্যাপ্রোচ আছে, সেটা একটু রেগুলার সলিউশন অ্যাপ্রোচ দিয়ে কিংবা সেইটাকে বলে কোয়াসি কেমিক্যাল অ্যাপ্রোচ। সেই কোয়াসি কেমিক্যাল অ্যাপ্রোচে আমরা যখন যাই তখন বেশ কিছু অ্যাজাম্পশন ধরা হয়, ঠিক আছে? এই নয় যে আমি কমপ্লিট নন আইডিয়াল সিচুয়েশনে যাচ্ছি আর কি। নন আইডিয়াল সিচুয়েশন কীরকম হতে পারে? ধরা যাক আমার একটা অ্যাটমের চারপাশে বেশ কিছু অ্যাটম আছে এবং তার একটা নিয়ার নেবার আছে, পাশের অ্যাটমগুলো রয়েছে, সেই পাশের অ্যাটমগুলো সে ইন্টারঅ্যাক্ট করতে পারে, কিন্তু এই নয় যে সেই পাশের অ্যাটমের সঙ্গে এটার ইন্টারঅ্যাকশন থাকতে পারে না, এটাও তার পাশের অ্যাটমের সঙ্গেও ইন্টারঅ্যাকশন থাকতে পারে, যদিও সেই ইন্টারঅ্যাকশনটা একটু কম হয়ে যায়। যেমন আমরা দেখেছি আমার প্রতিবেশীর সঙ্গে আমার খুব বেশি চেনাশোনা আছে, কিন্তু তার মানে এই নয় যে সে পাশের প্রতিবেশীর সঙ্গে আমার চেনাশোনা নেই। একটা পাড়ায় যখন থাকা হয় তখন সেটাও কিন্তু হয়। তার মানে আমাদের ইন্টারঅ্যাকশনটা একটা সোসাইটিতে সবার সঙ্গে সবার রয়েছে, কিন্তু সেটা হচ্ছে একটা মানে মানে মোস্ট প্র্যাকটিক্যাল সিচুয়েশন, মানে বাস্তব সিচুয়েশন যে সবার সঙ্গে সবার ইন্টারঅ্যাকশন রয়েছে। কম বেশি হতে পারে কিন্তু ইন্টারঅ্যাকশন থাকে। যেমন পুজোর মণ্ডপে সবার সঙ্গে দেখা হলে এরকম নয় যে আমরা শুধু পাশের লোকটার সঙ্গে কথা বলছি, আশপাশের লোকের সঙ্গে কথা বলছি। সেরকম একটা সিচুয়েশন সেটা তৈরি হয়, বাস্তবে তৈরি হয়, কিন্তু যখন আমরা এই কোয়াসি কেমিক্যাল অ্যাপ্রোচটা নেব তখন সেখানে কিন্তু আমরা এইটা ধরবো যে শুধু পাশের অ্যাটমটার সঙ্গে সে ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে? এবং শুধু পাশের অ্যাটম নয়, সে সবচেয়ে যে কাছে থাকবে তার সঙ্গে সে ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে? এইটা হচ্ছে মস্ত বড় একটা অ্যাজাম্পশন। সেই অ্যাজাম্পশনটা করা হয় বলেই এক্সপ্রেশনগুলো যে আমাদের পরে দেখব যে কীভাবে এনথালপি অফ মিক্সিংয়ের এক্সপ্রেশনটা আসছে, ওই কনসেপ্টটা কিন্তু প্রথমেই ধরা হয় যে আমার শুধু ইন্টারঅ্যাকশনটা পাশের অ্যাটমের এবং শুধু পাশের নয়, সবচেয়ে পাশের অ্যাটমের সঙ্গেই কিন্তু ইন্টারঅ্যাকশন থাকবে। সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, তাকে আমি লাইক করতেও পারি, নাও করতে পারি, কিন্তু ইন্টারঅ্যাকশন সবসময় পাশের এবং ক্লোজেস্ট স্পেসড অ্যাটমের সঙ্গেই থাকবে, ঠিক আছে? সেটা একটা অ্যাজাম্পশন। আর একটা অ্যাজাম্পশন হচ্ছে যে যেমন অ্যাজাম্পশন হতে পারে যে আমার যখন আর কি কোনো একটা ভিড় জায়গায় আমরা যাই,
মাঝখানে যদি একটা বাসে ভিড় বাসে আর মানে ভেতরে ঢোকার আর জায়গা নেই, তখন কিন্তু যদি আরেকটা লোককে ঢুকিয়ে দেওয়া হয়, সে কী করবে? সেই লোকটা যখন ভেতরে ঢুকতেই যাবে, সে চারপাশের লোককে পুশ করবে, পুশ আউট করবে। তার মানে কি হচ্ছে? সে কিন্তু একটা স্ট্রেনড অ্যাটমসফিয়ার তৈরি করছে। সেই স্ট্রেন অ্যাটমসফিয়ার কেন হচ্ছে? সেই স্ট্রেন অ্যাটমসফিয়ার আবার ডিপেন্ড করবে সেই সাইজ অফ দ্যাট পার্টিকুলার পারসন। যদি একটু মোটাসোটা হয়, সে কিন্তু বেশি স্ট্রেন দেবে, আর যদি পাতলা হয়, সেই পাতলার উপরে আবার স্ট্রেন আসবে, কারণ সবাই চাইবে যে যেহেতু পাতলা, তার মানে আরেকটু স্পেস অকুপাই করে সেই পাতলা লোকটাকে চাপ দেবে, তাই তো? সেই রকম স্ট্রেন এফেক্টটা আসবে। সেই স্ট্রেন এফেক্টটা কিন্তু আমরা ধরবো না। প্রথমেই অ্যাজাম্পশন করে নেব যে দুটো এলিমেন্ট যখন মিক্স করা হচ্ছে বাইনারি সিস্টেমে, তখন সেই দুটো এলিমেন্টেরই অ্যাটম সাইজটা সমান হবে, ঠিক আছে? এবং সেই অ্যাটম সাইজটা সমান হওয়ার ফলে আমার কিন্তু যখনই একটা ল্যাটিস, মানে একটা অ্যাটমের একটা পার্টিকুলার ক্রিস্টাল স্ট্রাকচার আছে, সেই ক্রিস্টাল স্ট্রাকচারে যদি অন্য অ্যাটমটা ঢোকে, যেহেতু অ্যাটমের সাইজগুলো সমান, সেখানে কোনো স্ট্রেন এফেক্ট আসবে না। আর যদি স্ট্রেন এফেক্ট না আসে, এনার্জিও আসবে না। আর এটুকু আমরা জানি যে যে কোনো স্ট্রেনড পার্ট পজিটিভ এনার্জি কন্ট্রিবিউট করে সিস্টেমে। যেমন আমার যদি হাত ভেঙে যায়, কেন ব্যথা হয়? ব্যথা হয় কারণ হচ্ছে ওখানে একটা স্ট্রেন ডেভেলপ হয়েছে, সেই স্ট্রেন এনার্জি একটা আমার কিন্তু ব্যথাটার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাই তো? সেইগুলো, সেটাও ধরা হয় না। যেমন আমরা যখন বন্ড, যেন অ্যাটমগুলো যখন বন্ড করছে, সেই বন্ড করার সময় আমি শুদ্ধ একটা কেমিক্যাল বন্ডিংই ধরবো, এবং সেখানে আরও অনেক রকম বন্ডিং ক্যারেক্টার আসতে পারে, যেমন ভ্যালেন্সি এফেক্ট আসতে পারে, ইলেকট্রনিক এফেক্ট আসতে পারে, কিন্তু সেগুলো আমরা ধরবো না, সেটাও একটা অ্যাজাম্পশন, তাই তো? এবং যখন আমি এন্ট্রপি ক্যালকুলেট করব, এন্ট্রপি ক্যালকুলেট করার সময় আবার অন্য কোনো এন্ট্রপি ধরবো না, শুধু কনফিগারেশন এন্ট্রপি ধরবো। তার একটা লজিক খুঁজে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে কনফিগারেশন এন্ট্রপি ধরছি, তার কারণ হচ্ছে দুটো ডিফারেন্ট এলিমেন্টস আমরা মিক্স করার চেষ্টা করছি, ফলে কনফিগারেশন এন্ট্রপিটা আসবে। আর যেহেতু প্রত্যেকটা টেম্পারেচার, প্রেশারটা তো কনস্ট্যান্ট রয়েই আছে, কিন্তু টেম্পারেচার যখন আমরা ট্রিটমেন্টটা করবো, টেম্পারেচারটাকেও ফিক্সড রাখবো, এবং তাই জন্য G2 কিংবা G1 প্রত্যেকটা টেম্পারেচার একটা করে এক্সপ্রেশন আসবে। সেই এক্সপ্রেশনটা ধরেই আমরা এগোবো, এবং প্রত্যেকটা টেম্পারেচারে আমরা ফেজ ইকুইলিব্রিয়ামটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? এটাও একটা অ্যাজাম্পশন, কারণ অনেক এন্ট্রপি এফেক্ট আসতে পারে, যেমন ভাইব্রেশনাল এন্ট্রপি আসতে পারে, সেটাও আমরা কিন্তু কনসিডার করব না। ফলে বেশ কিছু অ্যাজাম্পশন আছে। যখন আমরা নন আইডিয়ালিটিতে যাব, সেখানে একটা পার্টিকুলার নন আইডিয়াল সিচুয়েশন আছে, একটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে কোয়াসি কেমিক্যাল অ্যাপ্রোচ। তা আমরা কোয়াসি কেমিক্যাল অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করি। তা আমরা বুঝব কোয়াসি কেমিক্যাল অ্যাপ্রোচ। তো এটার একটা ফ্রেমওয়ার্ক আছে। সেই ফ্রেমওয়ার্কটা তো বিফোর, মানে আমরা যখনই ফ্রেমওয়ার্কে যাব, মানে কি করে এক্সপ্রেশনগুলো ডেভেলপ করতে হবে, তার আগে আমাদের অ্যাজাম্পশনগুলো দেখা যাক। কোয়াসি কেমিক্যাল অ্যাপ্রোচে মানে হচ্ছে অ্যাটমস will interact, ওকে? অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ইন্টারাকশন, এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ঠিক আছে? কাজেই আমরা যে ফ্রেমওয়ার্কটা রয়েছে, সেখানে একটা প্রধান ব্যাপার হবে ডেল এইচ মিক্সটা নট ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? এটা খুব বেশি নেগেটিভ হতে পারে, খুব বেশি পজিটিভ হতে পারে, অল্প পজিটিভ হতে পারে, অল্প নেগেটিভ হতে পারে, সব কিছুই কিন্তু আসতে পারে। সেই কনসেপ্টগুলো আমরা অতটা ডিটেলে ঢুকবো না, কিন্তু অল্প অল্প করে আমরা বোঝার চেষ্টা করব। সেই ডিটেলে ঢোকার জন্য আমাদের ফেজ ট্রান্সফরমেশন কোর্সটা, ফেজ ট্রান্সফরমেশন সাবজেক্টটা ভালো করে, সেই ফেজ ট্রান্সফরমেশন সাবজেক্টটা যদি পড়া যায়, তখন ওখানে কিন্তু আরও ডিটেলে ওটা নিয়ে আলোচনা করা যেত। কিন্তু যেহেতু আমরা এখানে ফেজ ডায়াগ্রামে রয়েছি, তাই জন্য আমরা শুধু ওই একটু অল্প ওটার ব্যাপারে আলোচনা করে আমরা ফ্রেমওয়ার্কের ইকুয়েশন ফ্রেমওয়ার্কে ঢুকে পড়ব, ঠিক আছে? তা এটার বেশ কিছু অ্যাজাম্পশন আছে। সেই অ্যাজাম্পশনগুলোর ভিত্তিতেই কিন্তু এই কোয়াসি কেমিক্যাল অ্যাপ্রোচটাকে ডেভেলপ করা হয়েছে। এবং আর একটা জিনিস বলা যায়, সেই অ্যাজাম্পশনগুলো অনেক সময় দেখা যাবে যে মনে হয় যেন একটু ক্রুড অ্যাজাম্পশন কিংবা খুবই সিম্পলিফাইড অ্যাজাম্পশন, কিন্তু সেই সিম্পলিফাইড অ্যাজাম্পশনের বেসিসেও দেখা যাবে পরে যে সেই অ্যাজাম্পশনগুলো নেওয়ার ফলে আমার ইকুয়েশনটা একটা ইজি ইকুয়েশন হচ্ছে, সেটা হ্যান্ডেল করাও ইকুয়েশন হচ্ছে, সেটা ভিজুয়ালাইজ করাটাও সহজ হচ্ছে, ঠিক আছে? সেই সহজ ব্যাপারটা কিন্তু আবার প্র্যাকটিক্যাল যে সিচুয়েশনটা তৈরি হয়,
সেটাও কিন্তু বেশ যথেষ্ট ভালো করে বোঝা যায়। তার মানে আমরা কমপ্লিকেশন চাইবো কেন, সহজ পথেই এগোই। তাই জন্য সেই অ্যাজাম্পশনগুলো বোঝার দরকার। তো প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে যে অফকোর্স অ্যাটম বন্ড তৈরি করবে, বন্ড তৈরি করবে এবং এটা কেমিক্যাল ইন্টারঅ্যাকশন বন্ড হবে, কেমিক্যাল ইন্টারঅ্যাকশন। ফাইন, ঠিক আছে। সে এখানে যে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা আমরা যেটা ধরছি, অনলি কেমিক্যাল এফেক্ট ইজ কনসিডার, তার মানে এটা হচ্ছে কেমিক্যাল ইন্টারঅ্যাকশন, কেমিক্যাল এফেক্ট। এবং অন্য সব এফেক্টগুলো, স্ট্রেন এফেক্ট, স্ট্রেন এফেক্ট কিসের জন্য আসতে পারে? সাইজ ডিফারেন্স অফ অ্যাটমস, সেইটা নীল করা হচ্ছে, বেটার বলা যায় ইগনোর করা হচ্ছে। ওকে, তারপরে হচ্ছে ভ্যালেন্সি এফেক্ট, সেটাও ইগনোর করা হচ্ছে। ফাইন, অল দোজ আদার এফেক্টস আমরা ইগনোর করছি, শুধু কেমিক্যাল ইন্টারঅ্যাকশনটা দেখছি। এবং এই অ্যাটম অ্যাটম যে বন্ডটা তৈরি হয় তার একটা এনার্জি আছে, প্রত্যেকটা বন্ডের একটা এনার্জি আছে, সেই এনার্জিটা কিন্তু আমরা নেগেটিভ রাখি। তো এই বন্ড যখন তৈরি হচ্ছে তখন অ্যাটমিক বন্ড হ্যাজ সাম এনার্জি, সেটাকে আমরা বন্ড এনার্জি বলি। আর বন্ড এনার্জির ক্যারেক্টারটা কি? সেটা হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভটা কেন করা হচ্ছে? তার কারণ হচ্ছে আমরা যদি বেসিক মেটেরিয়াল সায়েন্স বই খুঁজি, সেখানে অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে বলা হয়, অ্যাটমিক বন্ড, অ্যাটমিক স্ট্রাকচার, তখন একটা জিনিস দেখা হয় যে পোটেনশিয়াল এনার্জি যখন কোনো একটা অ্যাটম ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আরেকটা অ্যাটমের পাশে নিয়ে আসা হয়, তখন তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হয় এবং সেই দুটো অ্যাটম নিজেকে দুজনকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, দুজনে কাছে আসে। যখন খুব কাছে এসে যায় তখন কিন্তু সেই অ্যাটমগুলোর যে চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই ইলেকট্রনগুলো ইন্টারঅ্যাক্ট করতে শুরু করে। তখন সেটা আবার এই অ্যাটম দুটো আবার নিজেদেরকে রিপেল করতে শুরু করে। ফলে এই দুটো এনার্জি এফেক্ট, একটা অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য আর একটা রিপালসিভ ফোর্সের জন্য, এই দুটো এনার্জিকে আমরা ব্যালেন্স করে একটা রেজাল্ট্যান্ট এনার্জি প্লট আমরা দেখেছি। সেই এনার্জি প্লটটা কীরকম? সেই এনার্জি প্লটটা হচ্ছে, এখানে যদি আমি এটাকে ডিস্টেন্স ধরি আর এইটাকে যদি জিরো এনার্জি দিয়ে নিই, যেটা হচ্ছে এই অ্যাটমটা হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, ইনফাইনাইট ডিস্টেন্স থাকলে তো ইন্টারঅ্যাকশনটা মানে অ্যাট্রাকটিভ ফোর্সটাও কিন্তু খুব ছোট হয়ে যায়। ঠিক আছে, ফলে আমরা এই অ্যাট্রাকটিভ ফোর্সটা অলমোস্ট নেগলিজেবল, তাই তো? তখন কিন্তু সেই এনার্জিটা কি হবে? জিরো হবে। এবং সেই জিরো এনার্জিটাকে, এখানে জিরো আলো, এর ওপর দিকে হচ্ছে আমরা ধরি পজিটিভ, নিচের দিকে হচ্ছে নেগেটিভ। নেগেটিভ, আর এটা হচ্ছে অ্যাট্রাকটিভ আর এটা হচ্ছে রিপালসিভ। ফাইন, তখন যে এনার্জি প্লটটা দেখা যায়, সেই এনার্জি প্লটটার প্যাটার্নটা হচ্ছে এরকম হয়। ওকে, প্যাটার্নটা এরকম হয়। আর এই যে করেসপন্ডিং টু দ্য মিনিমাম পয়েন্ট, এই মিনিমাম পয়েন্টটা, সেখানে দুটো অ্যাটম রয়ে আছে। এই দুটো অ্যাটমের মধ্যে যে একটা ব্যালেন্সড ডিস্টেন্স একটা তৈরি হয়, রিপালসিভ এবং অ্যাট্রাকটিভ ফোর্স দুটো ব্যালেন্স করে দেয়, তখন সেটাকে আমরা বলি, এই ডিস্টেন্সটাকে আমরা তখন বলি বন্ড লেন্থ। বন্ড লেন্থ। আর এই এনার্জিটাকে আমরা বলি বন্ড এনার্জি। ফাইন, আর এটা হচ্ছে এনার্জি প্লট। এটা আমি পোটেনশিয়াল এনার্জিও ধরতে পারি। ঠিক আছে, তা বন্ড এনার্জি হলো। এবারে দেখা যাচ্ছে বন্ড এনার্জিটা, তার মানে এটা হচ্ছে নেগেটিভ সাইডে রয়েছে এবং তাই জন্য এটা নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, এই বন্ড এনার্জিটা কম হতে পারে, বেশি হতে পারে। ঠিক আছে, আর যদি বেশি হয় তার মানে বেশি নেগেটিভ, মানে সেই দুটো অ্যাটম খুব স্ট্রংলি নিজেদেরকে বাইন্ড করার চেষ্টা করছে, আর কম হলে সেটা লুজলি বন্ডেড। ঠিক
ঠিক আছে। ফলে লুজলি বন্ডেডটাকে ছিঁড়ে নেওয়া সুবিধা, কিন্তু যদি যেটা খুব স্ট্রংলি বন্ড করে থাকে তখন কিন্তু সেটা ছিঁড়ে ফেলা কিন্তু অতটা সোজা নয়। যেমন আয়নিক বন্ড খুবই ডিফিকাল্ট ওই দুটোকে ব্রেক করা, কিন্তু যেখানে যদি আমি অ্যাটমিক বন্ড দেখি সেটা রিলেটিভলি মানে আয়নিক বন্ডের থেকে রিলেটিভলি কিন্তু সেটা আলাদা করা সোজা, ঠিক আছে। এবং অ্যাটমের মধ্যে যখন আমি অ্যাটমিক বন্ড, যখন আমি অ্যালয় বানাচ্ছি, ধরা যাক মেটালিক অ্যালয় বানাচ্ছি দুটো মেটাল এলিমেন্ট নিয়ে, তখন তাদের মধ্যে কম বেশিও হতে পারে, ঠিক আছে। সেখানে আমি যেহেতু এখানে দুটো এলিমেন্ট নিয়েছি এ এবং বি, ঠিক আছে, তার মানে এ অ্যাটম আছে, বি অ্যাটম আছে। এ অ্যাটম কি বন্ড হতে পারে? এ বন্ড হতে পারে, বি বন্ড হতে পারে, আবার এ বি বন্ড হতে পারে, এবি বন্ড হতে পারে। তো এই বন্ড তিনটে দেখা যেতে পারে, এবং এই সেই তিনটে বন্ড এবং ডিপেন্ড করছে যে কোন বন্ডটার এনার্জি কতটা বেশি। আমি যদি দেখি যে এ বন্ড দুটোর এনার্জি যে বন্ডটা তৈরি হয় সেটা খুবই বেশি, তার মানে হচ্ছে হাইলি নেগেটিভ। ফলে এ বন্ড যদি বেশি হয়, তার মানে যদি আমি মিক্স করি এই দুটোকে, সব তিনটেরই একটা প্রবাবিলিটি থাকবে বন্ড তৈরি করার, কিন্তু যেহেতু এটা বেশি, এটা খুবই স্ট্রং বন্ড, হাইলি নেগেটিভ, তার মানে সিস্টেম চাইবে সবসময় আমার এ কাছে থাকতে। এ অ্যাটম চাইবে সবসময় আমি লেট মি স্টে উইথ মাই সিমিলার নেবার এর সঙ্গে কাছে থাকবে। আবার বি যদি বি বন্ডটা যদি স্ট্রং হয়, তখন বিও চাইবে যে আরও বি এর সঙ্গে থাকতে। মানে সেরকম না যে এটা বি কখনোই চাইবে না যে পাশে একটা এ থাকুক। ফলে এই দুটো সিচুয়েশন যখন তৈরি হয়, তখন কিন্তু আমরা একটা অদ্ভুত জিনিস পাই, সেটাকে বলে টার্মিনাল সলিড সলিউশন, কিংবা টার্মিনাল সলিউশন সলিডস কেসে এটা দেখা যায়। যেমন ইউটেকটিক ফেজ ডায়াগ্রামে টার্মিনাল সলিড সলিউশন হয়, তার মানে আবার ইউটেকটয়েড ফেজ ডায়াগ্রামে টার্মিনাল সলিড সলিউশন হয়, ঠিক আছে। ফলে এ চাইবে এর কাছে থাকতে, বি চাইবে বির কাছে থাকতে। আবার যদি অনেক সময় দেখা যায় যে এ বি বন্ডটা খুবই স্ট্রং, মানে হাইলি নেগেটিভ, তখন এ সবসময় চাইবে পাশে যেন একটা বি থাকে, আবার বি সবসময় চাইবে পাশে যেন একটা এ থাকে। এ কে লাইক করবে না, বি কে লাইক করবে না। তখন দেখা যাবে একটা কম্পাউন্ড তৈরি করার চেষ্টা করে, ঠিক আছে। যেমন অনেক ফেজ ডায়াগ্রামে পরে দেখব যে এমন একটা কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডটা কিন্তু তারা চাইবে একটা পার্টিকুলার স্টোইচিওমেট্রি মেনটেন করে তারা নিজেদের মধ্যে বন্ড করে বসে থাকবে। কখনো এর পাশে থাকবে না, বির পাশে থাকবে না। সেই সিচুয়েশনগুলো সবকটাই দেখা যেতে পারে, সেগুলো আমরা পরে আসবো, সেটা আসবে, সেটা ডিসকাশন করব আমরা, সেটা কি করে আসে সেটা দেখব। আমরা প্রথম অ্যাসাম্পশনটা দেখলাম। এবারে সেকেন্ড অ্যাসাম্পশন যেটা হচ্ছে, অলরেডি এই অ্যাসাম্পশনটা ফার্স্ট অ্যাসাম্পশনের সঙ্গেই রয়েছে, সাইজ এফেক্ট। আমরা বলছি ভলিউম অফ অ্যাটম এ ইকুয়াল টু ভলিউম অফ অ্যাটম বি। এটা যখনই নেওয়া হচ্ছে তখনই কিন্তু আমার স্ট্রেন এফেক্টটাও জিরো হয়ে যাচ্ছে। কারণ আমরা অলরেডি বাসের এক্সাম্পলটা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটা মোটা লোক ঢুকলে পজিটিভ স্ট্রেন দিচ্ছে, আবার একটা রোগা লোক ঢুকলে সেটা নেগেটিভ স্ট্রেন খাচ্ছে নিজে নিজে, ঠিক আছে। ফলে এইটা যদি করা হয়, মিক্স করা হয়, মিক্স করার পরে তখন এমন আরেকটা করা হয়, সেটা হচ্ছে ডেল ভি মিক্স, এটাও জিরো ধরে নেওয়া হয়। তার মানে আমার কোনো রকম ভলিউম চেঞ্জ হবে না মিক্সিংয়ের আগে কিংবা মিক্সিংয়ের পরে, ঠিক আছে। ফলে কী হচ্ছে, আমার ভলিউম ডাইলেশনটাও জিরো হয়ে যাচ্ছে। তার মানে ভলিউম ডিলেশন ইজ জিরো, ঠিক আছে। এটাও একটা খুব বড় সড়ো অ্যাসাম্পশন, এবং কিন্তু এই অ্যাসাম্পশনটা কিন্তু আমাদের কাজে দেবে। সেই কাজে কখন দেবে সেটা আমরা দেখব, কিভাবে কাজে দিচ্ছে এটা। এবং যে কোনো অ্যাসাম্পশন যখনই নেওয়া হয় তার একটাই উদ্দেশ্য, যাতে আমার কোনো একটা ঘটনাকে বুঝতে সাহায্য করে, ঠিক আছে। এবং দেখবো এটা কিভাবে সাহায্য করে। এই যে ডেলভি মিক্সটাকে জিরো নিয়ে নেওয়া হচ্ছে, মানে প্র্যাকটিক্যালি তো এটা সম্ভব নয়, কিন্তু যখনই নেওয়া হচ্ছে এটা আমার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এফেক্ট দেবে। সেই এফেক্টটা আমরা পরে আসবো। এটা একটা অ্যাসাম্পশন। থার্ড অ্যাসাম্পশন হচ্ছে, আমরা এই যে বন্ডটা করছি না, এটাও একটা খুব বড়সড় অ্যাসাম্পশন। বন্ড যেটা হচ্ছে সেটা সবসময় নিয়ারেস্ট নেইবার বন্ড তৈরি করবে, ওকে। নিয়ারেস্ট নেইবার বন্ড, সেটা এই নিয়ারেস্ট নেইবারটা বোঝা যাক, এবং পরের নেইবার করের সঙ্গে সে বন্ড করবে না। যেমন আমি যদি একটা বিসিসি ক্রিস্টাল আমি ইউনিট সেল যদি ড্র করি, একটা বিসিসি ইউনিট সেল ড্র করা যাক।
পেছনের প্লেনটাকে আমরা ব্লু দিয়ে ডিনোট করি। ওকে, এটা একটা বিসিসি বডি সেন্টার্ড কিউবিক। এটাকে বলে বিসিসি ইউনিট সেল আমরা ড্র করেছি। বিসিসি ইউনিট সেলে সেন্টারে, বডি সেন্টারে একটা অ্যাটম আছে, সেই অ্যাটমটাকে আমি লাল রং দিয়ে দেখাই। এটা একটা অ্যাটম এবং প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আছে এবং যে বন্ডটা হয় সেই বন্ডটা এইভাবে হয়। এই সেন্টার অ্যাটমটা ওপরের ফেসটা 4টে অ্যাটমের সঙ্গে বন্ড করলো, আবার নিচের ফেসে 4টে অ্যাটমের সঙ্গে বন্ড করবে। এখানে একটা অ্যাটম আমরা মিস করেছি, এটা করবে, এটা করবে, এটা করবে, আবার এটা করবে, ঠিক আছে। এবং আমি যদি দেখি এটা কিউবিক সিস্টেম, তো আমি দেখব যে এই সেন্টার অ্যাটমটাকে যদি আমি রাউন্ড করে দিই, গোল করে দিই, এই সেন্টার অ্যাটমটা সবচেয়ে কাছের যে অ্যাটমগুলো সেগুলোর সঙ্গেই কিন্তু বন্ড করেছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমি দেখছি যে সেইটার সবচেয়ে কাছের অ্যাটমগুলো হচ্ছে কর্নার অ্যাটমগুলো। এবং এইটা নয় যে উপরে একটা ফেসে যে 4টে অ্যাটম রয়েছে সেই 4টে অ্যাটম কিন্তু পাশাপাশি রয়েছে, কিন্তু তারা কিন্তু বন্ড করবে না। এটা যদিও আমি কিউব হিসেবে দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি বন্ডটা হচ্ছে কর্নারের সঙ্গেই। পাশাপাশি অ্যাটমগুলো কিন্তু বন্ড করবে না। উপরের ফেসটা, নিচের ফেস আর সাইডের ফেস, 6টা ফেস আছে, তো 6টা ফেসে কোনো ফেসেই কোনো বন্ড থাকবে না, শুধু সেন্টার অ্যাটমটার সঙ্গে বন্ড থাকবে কর্নার অ্যাটমগুলো। তার মানে এটা হচ্ছে সবচেয়ে নিয়ারেস্ট নেবারগুলো আমার নিচ্ছে। আর একটা জিনিস দেখা যাবে, কিউব সিস্টেম যেহেতু, প্রত্যেকটা কর্নারের হাফ অফ দ্য ডায়াগোনালস আমি দেখব সেইগুলো কিন্তু সমান, প্রত্যেকটার বন্ড লেন্থ কিন্তু ইকুয়াল। আমি যে টোটাল বন্ডগুলো করেছি সেটা হচ্ছে এইটা, 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 এই প্রত্যেকটা বন্ড লেন্থ কিন্তু সমান। তার কারণ হচ্ছে সেগুলো হচ্ছে সব বডি ডায়াগোনাল, ঠিক আছে। সেই বডি ডায়াগোনাল হওয়ার জন্য প্রত্যেকটা কর্নার লেন্থগুলো কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই তো। তা আমরা দেখছি, এবং তার আরেকটা কারণ, এই পাশেও একটা কিন্তু অ্যাটম সেট থাকতে পারে, পাশেও একটা ইউনিট সেল থাকতে পারে, ইজন্ট ইট? তা আমরা পাশের ইউনিট সেলটাকে ড্র করার চেষ্টা করি। পাশেও একটা ইউনিট সেল করেছি, সেটা আমরা অন্য কালার দিয়ে ড্র করি। আর ইউনিট সেল ধরা হয়েছে। এইবারে এখানেও একটা সেন্টার অ্যাটম আছে, কিন্তু এটা একটা সেন্টার অ্যাটম রয়েছে, তাই তো। তা এইটা দেখব যে এইটা যখন আমি দেখব না, তখন দেখব যে এই সেন্টার অ্যাটমটা আর এই সেন্টার অ্যাটমটা, এই যে এই দুটো অ্যাটমের মধ্যে কোনো বন্ড নেই, এটাও কোনো বন্ড নেই, এটাও কোনো বন্ড নেই, এটাও কোনো বন্ড নেই, এগুলো কোনো জায়গায় বন্ড নেই, কিন্তু শুদ্ধ কর্নার অ্যাটমগুলোর সঙ্গে সেন্টার অ্যাটমটার বন্ড আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে যদিও এটা পাশাপাশি রয়েছে, এই দুটো সেন্টার অ্যাটম, আমার বডি সেন্টার অ্যাটম যেটা পাশাপাশি রয়েছে, তবুও কিন্তু তারা বন্ড করবে না, ঠিক আছে। তার মানে আমরা সেকেন্ড যে লেয়ার অফ অ্যাটম রয়েছে তাদের সঙ্গে বন্ড হচ্ছে না, এটাই হচ্ছে নিয়ারেস্ট নেবার কনসেপ্ট। সেটা হচ্ছে আমার সবচেয়ে কাছের অ্যাটমগুলোর সঙ্গে বন্ড হবে। এবং আর একটা জিনিস এখানে রয়েছে, সেটা হচ্ছে কতগুলো বন্ড আছে, আমার 8টা বন্ড আছে, ঠিক আছে। এখানে দেখা যাবে আমি যদি গুনি 8টা বন্ড আছে। এই 8টা বন্ড হওয়ার কারণ হচ্ছে, এবং আর একটা জিনিস হচ্ছে, যে কোনো কিউবিক সিস্টেমে, বিসিসি সিস্টেমে আমি দেখছি যে ক্লোজেস্ট নিয়ার অ্যাটম কতগুলো রয়েছে একটা অ্যাটমের পাশে। আমি দেখছি এখানে 8টা আছে, 8 নাম্বার অফ অ্যাটমস, এবং 8 নাম্বার অ্যাটমস হওয়ার জন্য 8টা বন্ডই হচ্ছে, তাই তো। তার মানে আমার এই সেই ক্লোজেস্ট নেবার, closest neighbor atoms, এটা নাম্বার যখন আমরা দেখি সেটাকে বলে, আমি এটাকে জেড বলে ধরি, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। এবং এখানে এই একটা ফার্স্ট যে ইউনিট সেলটা দেখেছি, সেখানে যদি আমি নাম্বার অফ বন্ডস যদি ক্যালকুলেট করি, তাহলে দেখব যে
বন্ডসও কিন্তু জেড হচ্ছে, এখানে 8টা বন্ড, এটাও হচ্ছে 8টা ফর বিসিসি, নাম্বার অফ বন্ডসটাও হচ্ছে বিসিসির ক্ষেত্রে 8। এই নিয়ারেস্ট নেবার যে অ্যাটমগুলো রয়েছে, যে কোঅর্ডিনেশনটা নাম্বারটা রয়েছে, সেই কোঅর্ডিনেশন নাম্বারটাও কিন্তু আমার কাজে দেবে পরে, ঠিক আছে, ফাইন। আর আমরা তার মানে এটাকে আমাদের উই ক্যান সে দ্য ফার্স্ট অর্ডার ইন্টারঅ্যাকশন, ফার্স্ট অর্ডার অফ অ্যাটম ইন্টারঅ্যাকশন। ফার্স্ট অর্ডার নয়, এটা আমি রিয়াকশন কাইনেটিক্স ধরছি না, আমরা বলছি ফার্স্ট যে অর্ডার অফ অ্যাটমস রয়েছে সেইগুলোর সঙ্গেই ইন্টারঅ্যাকশন আছে। সেকেন্ড অর্ডার ইন্টারঅ্যাকশন মানে পরের স্টেজে যে অ্যাটমগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু কোনো ইন্টারঅ্যাকশন নেই। এখানে হচ্ছে আমি বলতে পারি ফার্স্ট অর্ডার ইন্টারঅ্যাকশন, রাইট, সেকেন্ড অর্ডার ইন্টারঅ্যাকশন নো, কোনো রকম আমরা সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার ইন্টারঅ্যাকশন দিচ্ছি, সেটাও কিন্তু একটা বাস্তবের অ্যাজাম্পশন, আমরা আগে আলোচনা করেছি সেটা, ঠিক আছে। এইবারে হচ্ছে যে যখনই আমি এই বন্ড এনার্জিটাকে নিয়ে নিচ্ছি, আমার যদি দেখা যায় যে কম্পোজিশন 10% বি, কম্পোজিশন 20% বি, কম্পোজিশন 30% বি, যদি আমি ভ্যারি করি, ঠিক আছে, যেহেতু আমি অলরেডি অ্যাজাম্পশনটা ধরে নিয়েছি যে নাম্বার অফ মানে অ্যাটমিক ভলিউম এ এবং বি এর দুটোই সমান, তার জন্য কি হবে, আমার মোলার ভলিউমটা কিন্তু কম্পোজিশনের উপর ডিপেন্ডেন্ট হবে না। এবং এখানে আরেকটা অ্যাজাম্পশন ধরা হচ্ছে, যদি আমি কম্পোজিশন চেঞ্জও করতে থাকি, যে বন্ড এনার্জিগুলো তৈরি হচ্ছে এ এ বি বি কিংবা এ বি, সেই বন্ড এনার্জিগুলোও কিন্তু চেঞ্জ করবে না, ঠিক আছে, এটা একটা অ্যাজাম্পশন। 4 নম্বর হচ্ছে বন্ড এনার্জি অ্যান্ড ভলিউম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ কম্পোজিশন, ঠিক আছে, এটা একটা অ্যাজাম্পশন দাঁড়ালো, ফাইন। এটাও কিন্তু খুব জরুরি অ্যাজাম্পশন, ঠিক আছে, যে কম্পোজিশন চেঞ্জ হলে আমার যে বন্ড এনার্জি চেঞ্জ হবে তা কিন্তু না, আমরা সবসময় একটা কনস্ট্যান্ট বন্ড এনার্জি নিয়ে চলবো একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশারে, যখনই আমি এনথালপিটাকে ক্যালকুলেট করার চেষ্টা করব। এবং আরেকটা অ্যাজাম্পশন সেটা হচ্ছে ডেল এস মিক্স, মানে এন্ট্রপি অফ মিক্সিং, এখানে শুদ্ধ কনফিগারেশনাল এন্ট্রপিটাকেই আমরা কনসিডার করছি, আর বাকি এন্ট্রপি টার্ম আমরা সব ইগনোর করছি। আর একটা কি টার্ম হতে পারে, যেমন ডেল এস ভাইব্রেশনও থাকতে পারে, ঠিক আছে, সেটাও আমরা ইগনোর করছি, এবং অ্যান্ড অল আদার এন্ট্রপি টার্মস ইগনোরড, ফাইন। এটাও কিন্তু আমাকে হেল্প করবে, ঠিক আছে, পরে আমাদের হেল্প করবে এটা। তো এই যে সব অ্যাজাম্পশনগুলো নেওয়া হচ্ছে, এখানে আর একটা আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি ট্রিটমেন্ট করতে সুবিধা হবে, সেটা হচ্ছে কি, যে ক্রিস্টাল স্ট্রাকচারটা সমান, এ এবং বি এর ক্রিস্টাল স্ট্রাকচার সমান, মানে সেম, ঠিক আছে। এটা যদি আমি বিসিসি করি ওটাও বিসিসি হবে, ফলে আমার কি হবে, জেডটা চেঞ্জ হবে না, যে কোঅর্ডিনেশন নাম্বারটা আমার, যখন আমি ধরা যাক এ নিয়েছি বিসিসি, বি নিয়েছি বিসিসি, দুটোরই বিসিসি আছে, জেডটা ইকুয়াল, ঠিক আছে, ফলে জেডটা ইকুয়াল হওয়ার ফলে কি হচ্ছে, যে আমি যখন একটা জেড টার্মটা কিন্তু আমার ইকুয়েশনে আসবে, পরে দেখা যাবে সেই জেড টার্মটা কিন্তু ইকুয়াল হচ্ছে, ফলে আমার দুটো আলাদা জেড টার্ম নিয়ে কাজ করতে হবে না। আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে যে সেম ক্রিস্টাল স্ট্রাকচার, তার একটা সুবিধা হচ্ছে সেম জেড কোঅর্ডিনেশন নিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে, এটাও কিন্তু আমার কাজে দেবে। ফলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু সম্ভব নয়, কারণ আমি এফসিসির সঙ্গে বিসিসি অ্যালয় করতে পারি, ঠিক আছে, আরও ডিফারেন্ট, ফর এক্সাম্পল আমি কপার নিকেল অ্যালয় করতে পারি, আবার অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম অ্যালয় করতে পারি। টাইটেনিয়াম হচ্ছে এইচসিপি আর অ্যালুমিনিয়াম হচ্ছে এফসিসি,
সেটাও করতে পারি, ঠিক আছে। আবার আয়রনের সঙ্গে আমি অ্যালুমিনিয়ামের অ্যালয় করতে পারি, যেমন আয়রন হচ্ছে বিসিসি, আবার অ্যালুমিনিয়াম হচ্ছে এফসিসি। ফলে ওইগুলো পসিবল, কিন্তু সেই ট্রিটমেন্টটা আমরা আপাতত আমরা করব না, আমরা সেম ক্রিস্টাল সিস্টেম ট্রিটমেন্ট নিয়ে চলবো, ফলে জেডটা সেম থেকে যাবে, ঠিক আছে। ফলে এটাও একটা অ্যাজাম্পশন। ফলে দেখা যাচ্ছে যে এই অ্যাজাম্পশন, 6টা অ্যাজাম্পশন যেটা আমরা নিয়েছি সেইগুলো কিন্তু সবই কিন্তু একটু ওভার সিম্পলিফিকেশন রাদার, আমরা খুবই সহজভাবে ব্যাপারটা ভাবার চেষ্টা করছি। কিন্তু যথারীতি কোশ্চেন আসতে পারে যে এত সিম্পলিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়ে আমরা একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনকে কী করে বোঝার চেষ্টা করব। কিন্তু আমরা দেখব যে এটা বুঝতে আমাদের খুবই হেল্প করবে। পরে আমরা কমপ্লিকেশনের দিকে আস্তে আস্তে যাব। এই কমপ্লিকেশনগুলো সোজা নয় ক্যালকুলেট করা, কিন্তু আমাদের আপাতত এই সিম্পলিস্টিক অ্যাপ্রোচটাই আমরা নেব, ঠিক আছে। কিন্তু আমরা দেখব যে এই যে কোয়াসি কেমিক্যাল অ্যাপ্রোচের যে অ্যাজাম্পশনগুলো নেওয়া হচ্ছে সেগুলো দিয়ে আমরা যখন ইকুয়েশন ডেভেলপ করব, দেখব এটার প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স কিন্তু যথেষ্ট পরিমাণে অনুভূত হবে, ঠিক আছে। সেটা আমরা পরে দেখব, ঠিক আছে। আপাতত এইটুকু বোঝা গেল যে কী কী অ্যাজাম্পশন আমরা নিয়েছি, ঠিক আছে। এবং এই অ্যাজাম্পশনটা নেওয়ার পরে এবারে আমরা এখানে যে আমরা দেখেছিলাম না, এখানে আমি কমেন্ট করতে পারি সিম্পলিফাইড approach কোয়াসি কেমিক্যাল মডেল যেটা নিচ্ছি, ঠিক আছে, কিন্তু ইটস হাইলি ইম্পর্ট্যান্ট, হাইলি ইউজফুল রাদার বলা যেতে পারে, ইউজফুল টু আন্ডারস্ট্যান্ড phase diagram under near practical condition. এটা কিন্তু আমাদের উপযোগী হবে, ঠিক আছে। তা আমরা এবারে দেখেছি, আমরা যে অ্যাজাম্পশনগুলো নিলাম, এবারে দেখা যাক যে আমার এই যে আমরা বলছি যে এনথ্যালপি অফ মিক্সিংটা ক্যালকুলেট করব, আমাদের প্রধান উদ্দেশ্য তো ডেল এইচ মিক্স আমরা কিভাবে লিখতে পারি, ডেল ই মিক্স প্লাস পি ডিভি মিক্স, প্রেশার আমরা কনস্ট্যান্ট রেখেছি, ফাইন। যদি এটা দেখা যাক, এবারে আমরা অলরেডি একটা অ্যাজাম্পশন ধরে নিয়েছি ভি মিক্স ইকুয়াল টু 0। যদি এটা 0 হয় তার মানে এটা 0 পার্ট, তার মানে কি দাঁড়াচ্ছে, ডেল এইচ মিক্স ইকুয়াল টু ডেল ই মিক্স। আমরা তখন আলোচনা করেছিলাম না, আমার ডেল ভি মিক্সের যে অ্যাজাম্পশনটা নেওয়া হচ্ছে সেটা আমাদের খুব হেল্প করবে। এইখানে সেই হেল্পটা অনুভূত হলো। তার কারণ হচ্ছে যে আমরা এই যে একটা ইকুয়েশন লিখছি, এইটা যদি ক্যালকুলেট করা দরকার পড়তো তাহলে আমাদের আরও বেশি ইকুয়েশনে টার্ম অ্যাড হতে থাকতো। আমরা এই একটা ইকুয়েশন একটা সিম্পলিফাইড অ্যাজাম্পশন নিয়ে আমরা এই টার্মটাকে পুরো উড়িয়ে দিলাম। আমার পড়ে থাকলো হচ্ছে এইটা। তার মানে আমি যদি ডেলি ই মিক্সটা ক্যালকুলেট করতে পারি তাহলেই কিন্তু আমার পুরো ট্রিটমেন্টটা সফল হবে, ইট উইল বি সাকসেসফুল। তা এই ডেলি মিক্স এটা কিসের ওপর ডিপেন্ডেন্ট করবে, কারণ আমরা অলরেডি এ বন্ড বি বন্ড এবং এই দুটো ইল্ড করছে এ বি বন্ড, সেটা হচ্ছে এটা আনমিক্সড কন্ডিশনে, আর এটা মিক্সড কন্ডিশনে এ বি বন্ড হতে পারে, এ বন্ডও থাকতে পারে, বিবি বন্ডও থাকতে পারে। তার মানে আমার ইনিশিয়ালি 2 টাইপের বন্ড ছিল, এ অথবা বিবি, কারণ আমরা পিওর এ আর বি ধরেছিলাম আনমিক্সড কন্ডিশনে। মিক্স করার ফলেই আমার আর একটা এক্সট্রা বন্ড তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এ বি, ঠিক আছে। এবং প্রত্যেকটারই একটা করে বন্ড এনার্জি আছে। এটাকে ধরা যাক ই এ বি, এটাকে ধরা যাক ই এ, এটাকে ধরা যাক ই বিবি, ফাইন। এবারে যখন মিক্স কন্ডিশনে এটা আমাদের পরে বার করতে হবে, কিন্তু আমি যদি কোনো একটা ইন্টারনাল এনার্জি দেখি, আর যদি ইন্টারনাল এনার্জির কনসেপ্টটাকে আমরা দেখি, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট থেকে আসে, সেটা হচ্ছে ইন্টারাকশন থেকে আসে, অ্যাটমগুলোর কারণে একটা সাম এনার্জি হুইচ ইজ উইদিন দ্য সিস্টেম। আর এখানে যেহেতু আমরা সলিড কিংবা লিকুইড সলিউশন ধরছি, এখানে কিন্তু যেহেতু ইন্টারাকশন রয়েছে, বন্ড রয়েছে, তার মানে ইন্টারনাল এনার্জিটা কিন্তু বন্ডের ওপর ডিপেন্ড করবে।
আর এইখানে ই মিক্সড সেটা হবে নাথিং বাট ই এ আমার তিনটে বন্ডই আছে ইনটু নাম্বার অফ এ বন্ড প্লাস ই বিবি ইনটু নাম্বার অফ, এখানে আমি এটা হচ্ছে নাম্বার অফ করে দিই, নাম্বার অফ বিবি বন্ড প্লাস ইইবি ইন্টু নাম্বার অফ এবি বন্ড। ফাইন, তার মানে দেখা যাচ্ছে আর বিফোর মিক্সিং ডেফিনেটলি ইকুয়াল টু EAA into number of A bond plus EBB into number of BB bond। ঠিক আছে, এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে এবং সেই ক্যালকুলেট করেই আমরা দেখব, করলে আমরা দেখব ডেল এইচ ই মিক্স ইকুয়াল টু ই মিক্সড মাইনাস ই আনমিক্সড। ফাইন, এইটা তখন আমরা বার করতে পারবো। এইটা দেখা যাবে যে ফাংশন অফ জেড মোল ফ্র্যাকশন অফ XA XB এগুলোর সঙ্গে ইনফ্লুয়েন্সড হবে। ঠিক আছে, এটা আর একটা হচ্ছে ডেফিনেটলি বন্ড এনার্জি। ফাইন, এগুলোর সঙ্গে ফাংশন থাকবে এবং সেটাই হচ্ছে নাথিং বাট ডেল এইচ মিক্স। তা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে হাউ টু ফাইন্ড ডেল এইচ মিক্স। এটাই আমাদের পরের লেকচারে আমরা ডিসকাস করব। আমরা এখানেই থামি। ধন্যবাদ, থ্যাংক ইউ।